আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইতিহাস দ্বিতীয় পত্র যে পঞ্চম অধ্যায়টা আছে সেখানে হিটলার ও মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে একটা ক্ষেত্র তৈরি হওয়া, এই অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো বিগত বছরে এসেছে এবং এই বছরে এগুলো লেজ ধরে কি কি আসতে পারে তা নিয়ে কথাবার্তা বলবো। তাহলে দেখো, আমরা সবাই জানি যে প্রথম বিশ্বযুদ্ধ যে হয়েছিল তারপর একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তির নামটা কি? ভার্সাই চুক্তি। সেটা কি ফ্রান্সের প্যারিসের একটা উপশহর ভার্সাই নগরীতে হয়েছিল। এন্ড এই চুক্তিতে সমস্ত দায় দায়িত্ব সবকিছু দিয়ে দেওয়া হয়েছিল কার উপরে? জার্মানির উপরে, যে সব দোষ জার্মানি। ঠিক আছে, এইগুলো দেওয়ার পরে হিটলার তার উত্থান হয়, সে নাজি পার্টিটা গঠন করে। এন্ড ওইদিকে ইতালিতে একটা নতুন ফ্যাসিস্ট তৈরি হয়। তার নাম কি? তার নাম ছিল হচ্ছে তোমার মুসোলিনি। সেই মুসোলিনি এবং হিটলার এই দুজনের যে বেপরোয়া ভাব এবং তাদের যে আসলে ক্ষোভ আমাদের যে অন্য একটা পার্টি ছিল তাদের উপর, এবং এইখান থেকে কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্থান হয় সেগুলো আমরা আজকে এমসিকিউ দেখবো। আসো, এখানে দেখো যে হিটলার কোন দেশের অধিবাসী ছিলেন, এটা কিন্তু আমরা অনেকেই দেখার পরে একদম লাফায় লাফায় জার্মানিতে অ্যান্সার করবো, কিন্তু আসলে এটার অ্যান্সার কি হবে? এটা হবে অস্ট্রিয়া। হিটলার কিন্তু বাইবর্ন একজন অস্ট্রিয়ান ছিলেন। তারপর দেখেন এখানে যে হিটলারের উত্থানের কারণ কি ছিল। হিটলারের উত্থানের কারণ যদি আমরা দেখি, এখানে জার্মানির উপর আর্থিক শর্তারোপ, হ্যাঁ জার্মানির উপর প্রচুর আর্থিক শর্তারোপ দেওয়া হয়েছিল। জার্মানির অস্ত্র বেশি ছিল না এমন কিছু না। এন্ড ভার্সাই চুক্তি, একটু বললাম যে ভার্সাই চুক্তিতে কিন্তু সমস্ত দায় দায়িত্ব কি জার্মানির উপর দেওয়া হয়েছিল। জার্মানি কিন্তু প্রচুর পরিমাণ আর্থিক শর্তারোপ দেওয়া হয়েছিল। তাদের আর্মিতে 2 লক্ষের বেশি মেম্বার থাকতে পারবে না, তারা নেভি বড় করতে পারবে না, তাদের এই অঞ্চল দিয়ে দিতে হবে, ওই অঞ্চল দিয়ে দিতে হবে, এইভাবে কিন্তু প্রচুর শর্ত দেওয়ার কারণে তাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়েছিল। তারপর দেখো এখানে যে অধ্যাপক আসওয়াদ সুলতানার মধ্যে ছাত্রদের আকর্ষণ ও আনুগত্য অর্জনের ক্ষমতা ছিল। তার বক্তব্য ছাত্রদের অভিভূত করত। তিনি মানুষের মাঝে কথা বলতে গিয়ে আবেগের স্রোতে ভাসিয়ে দিতে পারতেন। অধ্যাপক আসওয়াদ সুলতানার সাথে ইউরোপের কোন দেশের প্রধানের সাদৃশ্য রয়েছে? এখানে যদি আমরা দেখি, আসলে দেখো এখানে আমরা কি দেখবো, এখানে মোটামুটি তোমার রুজভেল্ট তো হবে না, ঠিক আছে, সে কিন্তু ইউরোপিয়ান না। সো এখানে তিনটা দেখি আমরা, লেনিন, মুসোলিনি, হিটলার। লেনিন তো রাশিয়ান, সো ইউনিও বাদ। এখানে মুসোলিনি বা হিটলার দুজনের একজন হবে, আমরা বুঝতে পারছি। সেখানে হবে কি? হিটলার। হিটলার কিন্তু এটা করতে পারতেন প্রচুর পরিমাণে, তার বক্তব্য কিন্তু মানুষ প্রচুর শুনতো একদম বিমোহিত হয়ে। তুমি চাইলে এই জিনিসটা তুমি সার্চ করে ইউটিউবে দেখতে পারো তার একটা বক্তব্য। উক্ত নেতার মধ্যে যেসব বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় সেগুলো কি? দেখো এখানে আমাদের অপশন আছে সীমাহীন ধৈর্য, হ্যাঁ হিটলারের আসলেই সীমাহীন ধৈর্য ছিল। আপন করে নেওয়ার ক্ষমতা, হ্যাঁ হিটলারের মধ্যে এটাও ছিল। জনতাকে আকর্ষণ করার ক্ষমতা, এটাও ছিল। সো এই অ্যান্সার হবে ঘ নাম্বারটা। তারপর যদি আমরা দেখি এখানে যে হিটলার কখন জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগদান করেন। হিটলার কিন্তু 1920 সালে জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগদান করেছিল। ঠিক আছে, হিটলার তার আত্মজীবনী মাইন ক্যাম্প বা মাই স্ট্রাগল, এটাকে আমরা যদি ইংলিশে ট্রান্সলেট করি এটা কি হবে? মাই স্ট্রাগল। মাই স্ট্রাগল। হিটলার কবে মাই স্ট্রাগলটা রচনা করেছিল? সেটা 1924 সালে। কখন? তিনি যখন জেলখানায় ছিলেন। ঠিক আছে, হিটলার কখন জার্মান ওয়ার্কার্স পার্টির নাম ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি, সংক্ষেপ কি নাজি পার্টি, এইটা তিনি কবে রেখেছিলেন? এটা কিন্তু তিনি জয়েন করার পর 1920 সালে করেছিলেন এটা। তারপর দেখেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত কে ঘটিয়েছিল? সেটাকে অবশ্যই জার্মানি, আমরা জানি। তারপর দেখেন এখানে কিসের মাধ্যমে? তিনি পোল্যান্ড আক্রমণের মাধ্যমে করেছিল। তারপর যদি আমরা দেখি এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী দেশসমূহের সংখ্যা কয়টা ছিল? টোটাল 61টা দেশ এখানে অংশগ্রহণ করেছিল। তারপর দেখো পৃথিবীর 8 কোণকে এক ছাদের নিচে জড়ো করার ঘোষণা কে দিয়েছিল? এটা কিন্তু দিয়েছিল ফ্যাসিবাদী জার্মানি বা নাজিবাদী জার্মানি। তারা বলেছিল কি, আমরা পৃথিবীর 8টা কোণকে একত্রিত করে ফেলবো। তারপর দেখো এখানে যে হিটলার ও মুসোলিনি কত সালে অক্ষশক্তি চুক্তি স্বাক্ষর করেন? এটা করেছিল তারা কবে? 1936 সালে। এবং 1939 সালেই কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা শুরু হয়েছিল। ঠিক আছে, এন্ড কিভাবে? হিটলার যখন তোমার পোল্যান্ড অ্যাটাক করে তার মাধ্যমে। ওকে, তারপর দেখো এখানে মিউনিখে হিটলার মুসোলিনির মধ্যে সম্পাদিত চুক্তিকে মিউনিখ ষড়যন্ত্র বলা হয়। এই চুক্তি অনুসারে সম্পাদিত হয় কবে? এই চুক্তিটা হয়েছিল কবে? 1938 সালে। ওকে, তারপর দেখো এখানে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়? এটা হচ্ছে কি 1 সেপ্টেম্বর 1939 বা 1 সেপ্টেম্বর 1939 সালে প্রথম শুরু হয়েছিল। কিভাবে? হিটলার যখন পোল্যান্ড আক্রমণ করে, ঠিক আছে, এর মাধ্যমে শুরু হয়েছিল। তারপর দেখেন এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত বছর স্থায়ী ছিল? এটা কি 5 বছর টোটাল। 1939 থেকে 1944 সাল পর্যন্ত ছিল।
তারপর এখানে দেখেন টোটাল, সরি এখানে তোমার হচ্ছে 1945 হবে অ্যাকচুয়ালি। কি হবে তোমার ধরো যে 1939 মাঝে থেকে বা ওইদিকে ওই বছরের মাঝে বা শেষ পর্যন্ত আর কি, ওই রকম টাইম ফ্রেমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে কবে? সেটা কি 2 সেপ্টেম্বর 1945। শুরু হয়েছিল কবে বলো? অগাস্ট অগাস্ট দাঁড়াও আমি একটু রিকল করে নিই আবার। হ্যাঁ, 1 সেপ্টেম্বর। হ্যাঁ, 1 সেপ্টেম্বর 19, এখানে 2 সেপ্টেম্বর শেষ হচ্ছিল। 1 সেপ্টেম্বর 1939, ঠিক আছে, এখানে শুরু হয়েছিল। আচ্ছা, তারপর দেখো আমরা একদিকে সামনের দিকে যাই। এখানে নাজিবাদ প্রচার করেছিলেন কারা? হিটলার। হিটলার তো অবশ্যই ছিল, প্রচার করতেন তিনি। তো গোয়েবলস আসলে কে ছিল? গোয়েবলস ছিলেন আসলে হিটলারের যে তোমার প্রোপাগান্ডা মিনিস্টার টাইপ। হ্যাঁ, যেমন শেখ হাসিনার যে আইসিটি মিনিস্টার জোনায়েদ পলক, এরকম ছিলেন গোয়েবলস। সেন্সারটা কি হবে এখানে? 1 আর 2। তারপর দেখেন এখানে যে হিটলারের উপাধি কি ছিল। হিটলার কিন্তু নর্মালি তোমার ফুয়েরার, হ্যাঁ, বা লিডার, সুপ্রিম লিডার বা চ্যান্সেলর, এই দুইটা জিনিস ছিল তার উপাধি। যার কি রাশিয়ার সম্রাটটা নর্মালি তোমার কি, যার নামে পরিচিত ছিল। এরপর এখানে দেখো যে হিটলার ছিলেন জার্মানির কি, নাজি দলের প্রধান, অবশ্যই চ্যান্সেলর। আর এখানে তোমার ফুয়েরার বলতে পারো, বাট বিচারপতি না। সো এখানে অ্যান্সার হবে কি, ক নাম্বারটা। তারপর দেখেন এখানে তোমার আচ্ছা সরি, আমি একটু এদিকে চলে গিয়েছিলাম ভুলে, আমি একটু আবার সামনের দিকে যাই। আচ্ছা, ও দেখো এখানে হচ্ছে পরবর্তী প্রশ্নে, আচ্ছা আরেকটু সরি। ওকে, দেখো এখানে অক্ষশক্তি গঠিত হয়েছিল কাকে কাকে নিয়ে? দেখো জার্মানি, ইতালি এবং জাপান, এদেরকে নিয়ে। জার্মানি, ইতালি, জাপান, জাস্ট এইগুলাই। এই পরের একটাও মিলে না। So এখানে তোমার অ্যান্সারটা হবে শুধু 1। হ্যাঁ, ওকে। তারপর দেখেন এখানে রাশিয়ার বলশেভিক আদর্শে উদ্বুদ্ধ জার্মান কমিউনিস্টগণ কি নামে পরিচিত ছিল? তারা ছিল মেইনলি তোমার স্পার্টামাস। আচ্ছা দাঁড়াও, এইটা কি বললাম আমি? এটা ছিল মেইনলি তারা নাজি, ঠিক আছে, নাজি বা নাৎসি। হ্যাঁ, নাজি নামে পরিচিত ছিল তারা। তারপর দেখো এখানে হিটলার কখন তার আত্মজীবনী মাইন ক্যাম্প এটা রচনা করে? এটা রচনা করেছিল কখন? কারাবাসকালীন সময়ে। তিনি যখন ধরো যে কারাবাসে ছিলেন একটা টাইমে, তখন সে মাইন ক্যাম্প রচনা করেছিল। তারপর দেখো যে নাজি পার্টি কত সালে তাদের কর্মসূচি ঘোষণা করে? সেটা কি 1920 সালে, হিটলার যখন জয়েন করে। তারপর দেখো যে জার্মানিতে ওয়েমার সংবিধান গঠিত হয় কবে? ওয়েমার বলতে তোমার ধরো যে যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা শেষ হলো, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যা কিছু কিছু ব্যাড ডিসিশন ছিল তাদের, এগুলোকে তারা কাটিয়ে উঠে একটা ডিফারেন্ট সংবিধান বানায়। সেটা কি 1919 সালে বানিয়েছে ওয়েমার সংবিধান। তারপর দেখো এখানে নাজি দলের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হিসেবে কোনটিকে বলা যায়? সেটা তারা কি করতো? সহাবস্থান নীতি না জাতীয় উন্নতি? হ্যাঁ, বৈষম্য, বর্ণ বৈষম্য না সমাজতন্ত্র। তারা কি মেনলি জাতীয় উন্নতি হিসেবে তারা কাজ করতে চেয়েছিল। তারপর দেখো যে ইতালিতে কার নেতৃত্বে ফ্যাসিবাদের উত্থান ঘটে? আমরা সবাই জানি এটা কে ছিল? মুসোলিনির নেতৃত্বে। তারপর দেখো যে ইংরেজিতে গ্রেট ওয়ার নামে কোন, গ্রেট ওয়ার কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার না, গ্রেট ওয়ার কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ঠিক আছে, এটা জানতে হবে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারই কিন্তু গ্রেট ওয়ার নামে পরিচিত, নট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এটা হচ্ছে অনেক জায়গায় ভুল দেওয়া থাকে, ইভেন অনেক টিচারও এটাকে ভুল করে ফেলে। হ্যাঁ, সো এটা একটু খেয়াল করবা তোমরা। ওকে, তারপর দেখো এখানে পরবর্তী যে প্রশ্নটা আছে সেখানে তোমার জাপান পার্ল হারবার কবে অ্যাটাক করে? সেটা হচ্ছে তোমার 7 ডিসেম্বর 1941, 7 ডিসেম্বর 1941। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ইউএসএ মুভ করে এই তোমার যে এই ওয়ার্ল্ড ওয়ারটাতে। এন্ড তোমার জাপানে যে তোমার হিরোশিমা এবং নাগাসাকিতে, হ্যাঁ, হিরোশিমা এবং নাগাসাকিতে যে তোমার অ্যাটম বোমা ফেলা হয়, এগুলা কিন্তু এই কারণেই মেইনলি, এই পার্ল হারবারের একটা তোমার ধরো যে একটা রিভেঞ্জ বলে তারা চালিয়ে দেয়, বাট আরো বেশ কিছু কারণ ছিল। হ্যাঁ, তারপর দেখো এখানে যে এমসিকিউ পরবর্তীটা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল কোনটি? এটা কি 1939 থেকে 1945? একটু দেখিয়ে দিলাম তোমাকে, 1 সেপ্টেম্বর থেকে 2 সেপ্টেম্বর। তারপর যদি আমরা দেখি এদিকে যে ফ্যাসিজমের প্রবক্তাকে, সেটা মুসোলিনি, একটু আগে বলে দিলাম। মুসোলিনি মেইনলি ফ্যাসিজমটাকে বানিয়েছিলেন, নট আমাদের আপা। হিটলার তার সেনাবাহিনীকে কত ডিভিশনে উন্নীত করার প্ল্যান করেছিল? তিনি মেইনলি চেয়েছিলেন যে 35 ডিভিশনে ভাগ করে ফেলবে তার সেনাবাহিনীকে, ঠিক আছে। সো মোটামুটি এগুলো ছিল আমাদের এই চ্যাপ্টারের কোয়েশ্চেন। এগুলো পড়লে ইনশাল্লাহ কিছুটা কমন পেতে পারো, বা এই ধরনের প্রশ্ন আসতে পারে। আর তোমরা যারা ঢাকা ভার্সিটির খ ইউনিটে পরীক্ষা দিবা, ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু আমি আর তোমাদের অর্ক ভাইয়া আমরা একটা কোর্স নিয়ে এসেছি, প্রাইভেট প্রোগ্রাম, আসলে কোর্স না। এই প্রাইভেট প্রোগ্রামে তোমরা কি কি পাবা? আসলে তোমরা যে কোনো টাইমে আমাদের প্রশ্ন করতে পারবা, যে কোনো টাইমে আমাদের হেল্প পাবা, যে কোনো মেন্টাল সাপোর্ট বলো, আমাদের একটা রিটেন কোর্স সেটা ফ্রি পাবা, আমাদের যে
এক্সাম ব্যাচ সেটা ফ্রি পাবা। আর এই সবচেয়ে মজার ব্যাপার কি, এখানে আমরা এই কোর্সটাতে 30 জনকে পড়াবো একটা ব্যাচে। কিভাবে ভাই? 30 জন পড়ালে কি সুবিধা, তুমি একদম পার্সোনাল একটা কেয়ার পাবা। ঠিক আছে, তুমি যখন কোর্সে ভর্তি হও 1000 পোলাপান 2000 পোলাপান, সেখানে কিন্তু তোমাকে কেউ চিনে না, আমি এখানে ইনশাল্লাহ তোমাদেরকে চিনবো। আমরা চাই তোমাদের একদম পার্সোনাল একটা কেয়ার দিতে, যেভাবে তোমরা ধরো যে তোমরা প্রত্যেকেই তো আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবা। যে কোনো টাইমে ধরো তোমার একটা জিনিসে প্রবলেম হচ্ছে, তুমি কিন্তু অন্য কোথাও পার্সোনালি এটা জিজ্ঞাসা করতে পারবা না। ঠিক আছে, আমরা আমাদের এখানে 24 ঘন্টা ইনশাল্লাহ তুমি হেল্পটা পাবা। ঠিক আছে, এটা মোর লাইক তোমার ধরো যে একটা এআই। ঠিক আছে, অন্বেষণ এআই আমরা। ঠিক আছে, তোমাকে আমরা যে কোনো টাইমে যে কোনো প্রশ্নের একটা হেল্প করতেছি আমরা। ঠিক আছে, সো এটাই। ধন্যবাদ সবাইকে ক্লাসটা করার জন্য। আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই তুমি আমাদের কোর্সে এনরোল হতে পারো। আর এখানে মনে হতে পারে কোর্স ফি একটু বেশি, বাট তুমি একটা ঢাবিয়ান ভাইয়ের কাছে একদম প্রাইভেট পড়তেছো বলতে পারো। ঠিক আছে, সো তুমি 5 মাস বা 4 মাসের জন্য 8,000 টাকা, দিস ইজ নট দ্যাট মাচ। ওকে, সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।